দশম শ্রেণীর ইতিহাস তোমাদের প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য পর্যালোচনা পড়া চলছিল। আজকে মুন্ডা বিদ্রোহ সম্পর্কে পড়ব। তা দেখো, এই মুন্ডা বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, ভিল বিদ্রোহ, এই সমস্ত বিদ্রোহের মতোই এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। যেমন কি দেখো, মন দিয়ে শুনবে, এই মুন্ডা কারা তাদের সম্পর্কে জানবো, তাদের উত্থান সম্পর্কে জানবো, তারা কেন বিদ্রোহ করেছিল সেগুলো সম্পর্কেও আমরা কিন্তু জানবো। তবে আমি বারবার বলেছি, আদিবাসী অধ্যুষিত যে বিদ্রোহগুলো ছিল, সাঁওতাল, কোল, ভিল, মুন্ডা, এই সমস্ত বিদ্রোহগুলো কারণ প্রায় একই, প্রায় একই কারণ। যেমন দেখো, ব্রিটিশ আমলে ভারতের উপজাতি বিদ্রোহগুলির মধ্যে সর্বশেষ সর্বাধিক উল্লেখযোগ্য বিদ্রোহ ছিল কিন্তু মুন্ডা বিদ্রোহ। বিহারের রাঁচি, সিংভূম, ঘাটশিলা, হাজারিবাগ প্রভৃতি অঞ্চলে 1899 থেকে 1900 খ্রিস্টাব্দে বিরসা মুন্ডার নেতৃত্বেই বিদ্রোহের সূচনা হয়েছিল। তাহলে মুন্ডা বিদ্রোহ কার নেতৃত্বে হয়েছিল গো? বিরসা মুন্ডার সম্পর্কে এখানে পড়বো আমরা। সূচনা হয়, এই বিদ্রোহ এত প্রবল আকার ধারণ করেছিল তা ইতিহাসে মুন্ডা উলগুলান বা ভয়াবহ বিশৃঙ্খলা নামে কিন্তু পরিচিত। এই যে পুরো এই অঞ্চলটা, এখন বর্তমানে যেটাকে আমরা ঝাড়খণ্ড বলছি, এই সমস্ত অঞ্চলে কিন্তু একদম লাগাতার মুন্ডা বিদ্রোহ কিন্তু 1899 থেকে 1900 সাল অবধি চলেছিল, বছর খানেক। আচ্ছা, এর কারণ কি ছিল? তা এই বিদ্রোহ হওয়ার কারণ কি ছিল? মুন্ডা বিদ্রোহের পশ্চাতে বেশ কিছু কারণ ছিল। দেখো, একটা কারণের জন্য কখনোই কোনো বিদ্রোহ হবে না। আন্দোলন হতে পারে, কিন্তু বিদ্রোহ হওয়াটা কিন্তু মুশকিল আছে। এবার দেখো, ব্রিটিশ সরকার অরণ্য আইনের মাধ্যমে মুন্ডাদের অরণ্যের অধিকার কেড়ে নিলে মুন্ডারা ক্ষিপ্ত হয়ে ওঠে। এই দেখো, সেই প্রথম দিন থেকে আমি বলছি, অরণ্য আইনে আমি বারবার বলেছি, এখানকার যারা আদিবাসী ছিল, সেই আদিবাসীদের কাছ থেকে ইংরেজ সরকার চালাকি করে অরণ্যটাকে তাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল। তাদের রাগ কিন্তু প্রচণ্ড এইখানেই ছিল। ব্রিটিশ সরকার মুন্ডাদের খুঁতকাঠি বা যৌথ মালিকানা ব্যবস্থা তুলে দিয়ে জমিতে ব্যক্তিগত মালিকানা ব্যবস্থা চালু করলে মুন্ডারা অসন্তুষ্ট হয়েছিল। ব্যক্তিগত মালিকানা মানে আমার জমি আমারই, কিন্তু যেগুলো তুমি দেখবে আগে জমিতে কি ছিল, আগে জমিতে ব্যবস্থা ছিল কি, ধরো তোমার জমি রয়েছে, তুমি চাষ করতে পারছো না, আমি গিয়ে চাষ করলাম, যেটাকে বর্গাদারি বলি। বর্গাদারির ফলে কি হচ্ছে, যারা চাষ করে তারাও জমি বিক্রি করলে বা জমির ফসলের কিছু ভাগ কিন্তু তারা পেত। চাষ করার পরেও লভ্যাংশে কিছু অংশ যারা চাষ করতো, গরিব মানুষরা কিন্তু পেত, কৃষকরা। সেই আইনটা থেকে কিন্তু মুন্ডাদের কিন্তু কি করা হলো, বাদ দিয়ে দেওয়া হলো। মুন্ডাদের নিজস্ব আইন বা বিচার ব্যবস্থার ওপর ব্রিটিশ সরকার কিন্তু কি করে, হস্তক্ষেপ করেছিল। এই হস্তক্ষেপ করার ফলেই কিন্তু মুন্ডারা আরও ক্ষেপে ওঠে। খ্রিস্টান মিশনারিরা মুন্ডাদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার চেষ্টা করলে মুন্ডারা বিক্ষুব্ধ হয়। এখনও যেটা সাঁওতালদের সাথে চলে, আদিবাসীদের সঙ্গে চলে, যেগুলো জমিদার মহাজনেরা ছলে বলে কৌশলে মুন্ডাদের বিনা মজুরিতে, মানে যেটাকে বেকারি বলি, সেটা নিজস্ব জমিতে কাজ করিয়ে নিলে মুন্ডাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। তাহলে তোমাদের মূল মেন এই 5টা পয়েন্ট তোমরা জানলে, এরপর আমরা কিন্তু বিরসা মুন্ডার সম্পর্কে খানিক জানব। এই বিরসা মুন্ডা রাঁচির কাছে জন্মগ্রহণ করেন। চাইবাসার জার্মান মিশন স্কুলে তার ছাত্র জীবন কাটে। এরপর তিনি রোমান ক্যাথলিক চার্চের সঙ্গে যুক্ত হন। পরে তিনি খ্রিস্টান ধর্ম ত্যাগ করে মুন্ডাদের আদি ধর্ম বিশ্বাসে ফিরে আসেন। মানে তাকেও কনভার্ট করে খ্রিস্টান করে দেওয়া হয়েছিল বিরসা মুন্ডাকে। ভাবো,
এরপর মুন্ডাদের মধ্যে এক পুনরুজ্জীবনবাদী আন্দোলন গড়ে তোলেন এবং মুন্ডাদের মধ্যে তিনি ভগবান নামে আখ্যা পান। বিরসা মুন্ডা ছিলেন মুন্ডা বিদ্রোহের অন্যতম প্রধান নেতা এবং তিনি এই পুরো আন্দোলনটাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। আচ্ছা, এই মুন্ডা বিদ্রোহের বিস্তার অর্থাৎ এই বিদ্রোহটা কোথায় কোথায় ছড়িয়ে পড়েছিল? বিরসা মুন্ডার লক্ষ্য ছিল যে স্বাধীন মুন্ডা রাজ প্রতিষ্ঠা। মুন্ডাদের একটা আলাদা আইন থাকবে, কানুন থাকবে, আলাদাভাবে তারা স্বাধীনভাবে বাঁচবে। এই লক্ষ্যে তিনি মুন্ডাদের মধ্যে এক নতুন ধর্মনীতি প্রচার করে মুন্ডাদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন। মুন্ডাদের কাছে তিনি ধরতি আবা বা পৃথিবীর পিতা নামে পরিচিত হন। সিংবোঙা বা সূর্য দেবতা ছিল তার উপাস্য দেবতা, এইটা পড়তে পারে সিংবোঙা। বিরসা মুন্ডা অন্যান্য সাধারণ প্রভাবে সরকারি মহলে বিস্ময় সৃষ্টি হয়। বিরসা মুন্ডা তার অনুগামীদের খাজনা বন্ধ, বেকার দান অস্বীকার নির্দেশ দেন। বিরসা মুন্ডার কার্যকলাপে শঙ্কিত হয়ে 1895 খ্রিস্টাব্দে আগস্ট মাসে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর 2 বছর রাঁচি জেলে তাকে বন্দি করেছিল। পাগলা গাড়িতে ভোট দিয়েছিল। 1897 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে বিরসা মুন্ডা মুক্তি লাভ করেন, আবার কিন্তু জেল থেকে তিনি ছাড়া পান। 1899 খ্রিস্টাব্দে মুন্ডা অধ্যুষিত অঞ্চলে অজন্মা দেখা দেয়। এই অবস্থায় বিরসা মুন্ডা আন্দোলনে পথ গ্রহণ করেন। এক্ষেত্রে তার অন্যতম সহযোগী ছিলেন গয়া মুন্ডা। তারা বিরসা মুন্ডার অনুগামী কে ছিলেন? অন্যতম সহযোগী ছিলেন গয়া মুন্ডা। জমিদার, মহাজন, মিশনারি, পুলিশের বিরুদ্ধে বিরসার নেতৃত্বে একটা সশস্ত্র মানে অস্ত্র সহ একটা বিদ্রোহ শুরু হয় এবং ব্রিটিশ সৈন্য বিদ্রোহ দমনের জন্য এগিয়ে এসেছিল। 1900 খ্রিস্টাব্দের শুরুতেই বিরসা ধরা পড়ে যান। বিরসা মুন্ডাকে ধরা হয়। বিচারে চলাকালীন 1900 খ্রিস্টাব্দের জুন মাসে এই অসমসাহসী গণনেতার কিন্তু দেহাবশেষ হয়েছিল, অর্থাৎ তিনি মারা গিয়েছিলেন। এবার দেখো, বীরেরা কখনোই মারা যায় না, বীররা কখনোই মারা যায় না, বুঝলে, তারা শহীদ হয়। যাই হোক, এর কিছু বৈশিষ্ট্য ছিল। মুন্ডা বিদ্রোহ ছিল উপজাতি বিদ্রোহ। দেখো, সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে এখানে এগিয়ে এসেছিল সবাই, কিন্তু একটা বিশেষ সম্প্রদায়, বিশেষ করে মুন্ডা, এই জাতিটা, এই উপজাতি, তারা কিন্তু নিজেদের হক লড়েছিল আর নিজেদের অধিকার রক্ষা করার জন্য নিজেরা লড়াই করেছিল। এবং এই মুন্ডাদের স্বতঃস্ফূর্ত এই বিদ্রোহের কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন মুন্ডারা স্বাধীন মুন্ডা রাজ প্রতিষ্ঠা করতে চেয়েছিল। মুন্ডারা ধর্মীয়ভাবে ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। অতি সাধারণ অস্ত্র যেমন তীর, ধনুক, বল্লম ইত্যাদি নিয়ে আধুনিক অস্ত্রে সজ্জিত ইংরেজ সৈন্যদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। দেখো, ঢাল নাই, তরোয়াল নাই, তাও তারা কিন্তু যুদ্ধ করেছিল। এইখানে কিন্তু বুকের পাটা দরকার, বুঝলে তো? ওই আমের পাটাই চলবে না, ভালো পাটা লাগবে, শাল গাছের পাটা দরকার। মুন্ডাদের আক্রমণের লক্ষ্য ছিল সরকারি থানা, পুলিশ অফিস, আদালত, খ্রিস্টান গির্জা। এই সমস্ত মুন্ডারা এই সমস্ত জায়গায় কি করেছিল? আক্রমণ চালিয়েছিল। একই বলছি তো, সাঁওতাল, মুন্ডা, ভিল, কোল, এই যে এগুলো পূর্ব রংপুর বিদ্রোহ, সব মোটামুটি এই একই কারণই ছিল, আলাদা কিছু নয়। হ্যাঁ, দু একটা এবারে কি হচ্ছে, সবগুলো তো আলাদা আলাদা সম্প্রদায়ের, সবগুলো আলাদা আলাদা উপজাতি। সাঁওতালরা আলাদা, ভিলরা আলাদা, কোলরা আলাদা। আলাদা হলেও কি হবে, তাদের সেই সমস্যা একই ছিল, সমস্যা একই, সম্প্রদায় আলাদা হতে পারে, বুঝলে? রংপুর বিদ্রোহটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি তা পড়িয়ে দিচ্ছি। আর একটা
পরের দিন আমরা এই ভিল বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ এগুলোও জানবো। রংপুর বিদ্রোহ তো আজকে হোক। দেখো, রংপুর যে বিদ্রোহ 1783 খ্রিস্টাব্দে লেখা রয়েছে, উত্তর বাংলার রংপুরে রাজস্ব ইদারাদারী দেবী সিংহের অত্যাচারের বিরুদ্ধে এক প্রবল কৃষক অভ্যুত্থান হয়েছিল। রংপুর যেটা বাংলাদেশে, বর্তমান বাংলাদেশে রংপুর, তা এখানে না দেবী সিংহের অত্যাচার, এখানে কোনো ইংরেজ নয়। এই দেবী সিংহ রংপুর দিনাজপুর কৃষকদের ওপর করের বাঁধ ভেঙে যায়। এত করের বোঝা চাপিয়ে দিয়েছিল। বারবার অভিযোগ জানানো সত্ত্বেও সরকারি মহলের হিমশীতল মনোভাব বা ঠান্ডা মাথা, কে আর কর করছে, মুকুব করছে। কর প্রচণ্ড বাড়িয়ে যায়। করের বোঝা এত হয়েছিল যে সেখানকার মানুষদের, কৃষকদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। ফলে 1783 খ্রিস্টাব্দে 18ই জানুয়ারি, এইগুলো কিন্তু মনে রাখবে, 1783 খ্রিস্টাব্দে 18ই জানুয়ারি রংপুরের তেপা নামে একটি গ্রামে তারা জমায়েত হয়। কোথায়? রংপুরের তেপা নামে একটা গ্রামে তারা সকলে জমায়েত হয়। জমায়েত হয়ে যাওয়ার পর দর্জি নারায়ণ নামক এক ব্যক্তিকে তারা নবাব নির্বাচিত করে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। সংঘবদ্ধ বিদ্রোহীরা দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে কয়েদখানা ভেঙে ফেলে এবং আটক কৃষকদের মুক্ত করে। যাদেরকে আটকে রাখা হয়েছিল তাদেরকে কিন্তু সব মুক্ত করে এবং এলাকার বহু জমিদার কৃষকদের হাতে নিহত হন। কৃষক মানে জমিদারদের মেরে দেওয়া হয়েছিল। রংপুর বিদ্রোহকে কৃষকরা পুনরায় নুরুল উদ্দিনের নেতৃত্বে সংঘবদ্ধ হয় এবং রংপুরের কালেক্টর গুডল্যান্ড কোম্পানির সেনা নিয়ে বিদ্রোহ দমনে এগিয়ে এলেন। প্রায় 1 লক্ষ কৃষক এই বিদ্রোহে সামিল হয়। শেষ পর্যন্ত কি হয়? কোম্পানি সেনার কাছে তারা পরাজিত হয়। স্বাভাবিক, কারণ ইংরেজের এই গোলা বারুদ কামানের কাছে কি ওই বর্ষা, ছুরি কাটারি এগুলো চলবে? চলবে না। ফলে 1 লক্ষ কৃষককে কিন্তু এ বিদ্রোহে না সামিল হয়েছিল, ঠিক আছে, কিন্তু শেষমেশ তারা পরাজিত হয়। বহু কৃষক হতাহত হয়, অনেক কৃষক মারাও গিয়েছিলেন, আহত হয়েছিলেন এরকম। তাহলে ব্রিটিশরা দেবী সিংহকে ইজারাদারের পদ থেকে বিতাড়িত করে। মানে ইজারাদারই ভালো চলতো না, ইজারাদার একটা ব্যবস্থা। বঙ্কিমচন্দ্র দেবী চৌধুরানী, এই দেবী সিংহের অত্যাচার আর কি, এই দেবী চৌধুরানী উপন্যাস এই বিদ্রোহের প্রেক্ষাপটে লিখেছিলেন। তাহলে বঙ্কিমচন্দ্রের বিখ্যাত উপন্যাস দেবী চৌধুরানী আমরা যদি পড়ি, এই দেবী সিংহের অত্যাচারের বিরুদ্ধে বা এই প্রেক্ষাপটে কিন্তু তার লেখা ছিল এটা উপন্যাসটা। দেখো, প্রত্যেকটা বিদ্রোহের কিন্তু বিশ্লেষণ আমাদের এবং গুরুত্ব কিন্তু রয়েছে, এটা একটু জানা দরকার। ছোট হোক বিদ্রোহ, কিন্তু সেটা কিন্তু প্রভাব বিস্তার করেছিল অবশ্যই। যেমন দেখো, এই বিরসা মুন্ডা প্রাণপণ চেষ্টা সত্ত্বেও এই মুন্ডা বিদ্রোহটার আমরা এখন বিশ্লেষণের গুরুত্বটা বলছি। অনেক চেষ্টা করেছিলেন বিরসা মুন্ডা এবং তার সহগামী অনুগামীরা, শেষ পর্যন্ত কিন্তু ব্যর্থ হয়েছিল মুন্ডা বিদ্রোহ। ব্যর্থ হলেও আদিবাসী বিদ্রোহের ইতিহাসে এই বিদ্রোহ গুরুত্ব কিন্তু ছিল প্রচুর। সাঁওতাল বিদ্রোহের পর যদি বলা যায় তাহলে কিন্তু এই মুন্ডা বিদ্রোহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রিটিশ সরকার শেষ পর্যন্ত 1908 খ্রিস্টাব্দে ছোটনাগপুরে প্রজাতন্ত্র আইন পাস করে মুন্ডাদের জমিতে খুঁতকাঠি প্রথার পুনরায় প্রবর্তন করেন। এই খুঁতকাঠি, নিজেদের জমি নিজেদের। এই নতুন আইন অনুসারে বেকার শ্রম বা বেগারি প্রথা কিন্তু নিষিদ্ধ হয়। বেকার খাটানো যাবে না, তুমি খাটাও, ওদেরকে শ্রম দেবে, সেরকম ওদেরকে কিন্তু মাইনে দিতে হবে, পয়সা দিতে হবে। যতক্ষণ কাজ করবে ততক্ষণ এই সমস্ত আদিবাসীদের পয়সা দিতে হবে। এই বিদ্রোহের ফলে মুন্ডাদের মধ্যে একটি রাজনৈতিক চেতনার বিকাশ লক্ষ্য করা যায়। এই মুন্ডা বিদ্রোহের প্রভাবে কি হয়, ছোটনাগপুরে ওঁরাও সম্প্রদায়, ওঁরাও একটা আদিবাসী সম্প্রদায় 1914 খ্রিস্টাব্দে জমির মালিকানা ফিরে পেলে টানা ভগত আন্দোলন শুরু করে, ফিরে পেতে আর কি।
মানে তারাও আর কি লেগে যায় যে আমাদেরকেও ফেরত দিতে হবে, মুন্ডাদের ফেরত দিয়েছ আমাদেরকেও জমি ফেরত দিতে হবে, ওরা লেগে যায়। মুন্ডা বিদ্রোহের মধ্যে দিয়ে বিরসা সম্প্রদায়ের আত্মপ্রকাশ ঘটে। বিরসা একটা সম্প্রদায়, যেমন ঘোষ, কর্মকার, রায়, পাল, এরকম এগুলো। যে কারণে অধ্যাপক সুমিত সরকার বলেছেন মুন্ডা বিদ্রোহের আসল গুরুত্ব হল বিরসা মুন্ডা নেতৃত্বে সাম্রাজ্যবাদ বিরোধিতার বহিঃপ্রকাশ। এটা একজন ঐতিহাসিকের মতে। এটা করলে পরের দিন একটু রয়েছে ভিল বিদ্রোহটা, এটা একটু সম্পর্কে বলে দেবো, নিয়ে তারপরে ফরাসি সন্ন্যাসী ফকির বিদ্রোহটা, ওহাবি আন্দোলন, ফরাসি আন্দোলন সম্পর্কে এগুলো আমরা জানবো। এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ। আচ্ছা, ভিল বিদ্রোহটা একটু বলে দিই ছোটো করে, তাহলে আমরা পরের দিনে সন্ন্যাসী ফকির বিদ্রোহটা পড়াতে পারবো। দেখো, এই ভিল বিদ্রোহ একই আদিবাসী বিদ্রোহ নিছক পূর্ব ভারতের আঞ্চলিক বিস্ফোরণ ছিল না। ভারতের স্থানে স্থানে দক্ষিণ ভারত, পশ্চিম ভারতে বিভিন্ন অঞ্চল উপজাতি বিদ্রোহ ঘটে। পশ্চিম ভারতে পশ্চিমঘাট অঞ্চলে ভিল উপজাতি বিদ্রোহ এমনই এক দৃষ্টান্ত। দেখো, এইটা কিন্তু দক্ষিণ ভারতের কাছাকাছি চলে যায়, কেননা ভারতের পশ্চিমঘাট যেখানে অঞ্চল, সেখানে ভিল উপজাতিরা থাকতো, সেখানে বিদ্রোহ দেখা দেয়। কেন? অধিকাংশ ভিল বসবাস করতো কোন অঞ্চলে গো? খানদেশ অঞ্চলে। 1818 খ্রিস্টাব্দে খানদেশ ব্রিটিশরা অধিকার করে নেয়। এই যে সব ওই ব্রিটিশদের। ভিল উপজাতি সম্পর্কে গ্রাহাম লিখিত বিবরণীতে জানা যায় ভিলেরা নব প্রতিষ্ঠিত ইংরেজ শাসন ভালোভাবে মেনে নেয় নাই। স্বাভাবিক, কেন মেনে নেবে? তারা সরকারি নিয়ম কানুন মানতে রাজি ছিল না। 1819 খ্রিস্টাব্দে ভিল সম্প্রদায় উত্তরে সাতপুরা অঞ্চল এবং দক্ষিণে সাতনামা অজন্তা অঞ্চলে বিদ্রোহ শুরু করেছিল। ভিল প্রতিরোধ সংগ্রামে নেতৃত্ব দেন চিল নায়েক, শিবরাম প্রমুখ। ইংরেজ কর্তৃপক্ষ নির্মমভাবে এই বিদ্রোহ দমনে উদ্যত হয়। স্বাভাবিক, ইংরেজরা সবাইকেই দমিয়ে দিয়েছিল, কেননা ইংরেজদের সঙ্গে কী ছিল? লোহা বলছি, তোমার বোমা, বারুদ, কামান, এই সমস্ত বড় বড় সব অস্ত্র শস্ত্র ছিল। আর এদের কি ছিল? কাস্তে, হাতুড়ি, যা পেত, বর্ষা, ছুরি, এসব নিয়ে কাজ হবে। কারণ ব্রিটিশ সব প্রশাসনে বৈধতা অস্বীকার করা হয়েছিল। শেষ পর্যন্ত 1827 খ্রিস্টাব্দে কর্নেল আউটরামের নেতৃত্বে ভিল বিদ্রোহকে পরিপূর্ণভাবে দমন করা হয়েছিল। তাহলে 1819-এ ভিল বিদ্রোহ শুরু হয়ে 1827-এ পুরোপুরিভাবে শেষ হয়ে যায়। 8 বছর মোটামুটি তাদের চলেছিল, 7-8 বছর এই অবধি। চলো তাহলে আজকে এই অবধি ছিল। পরের দিন আমরা সন্ন্যাসী ফকির বিদ্রোহ সম্পর্কে জানবো। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকে এই অবধি ছিল, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি এখানেই শেষ। জয় হিন্দ, বন্দে মাতরম।